পারতেছে, তার মানে কি এইটা সরকার ছাড় দিতেছে। ছাড় না দিলে আলটিমেটলি যদি কখনো আন্দোলনের পর্যায়ে চলে আসে তারা, তখন কিন্তু তারা এদের বিরুদ্ধে আন্দোলন করবে। কি নিয়ে আন্দোলন করবে? আমাদেরকে নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে, আমরা ইনক্লুসিভ নির্বাচন করা হয় নাই, যারা দোষী ছিল কিংবা যাদের কাগজে পত্রে নাম ছিল তারা থাকুক বাদ, কিন্তু আমাদেরকে নির্বাচন করতে দেওয়া হয় নাই। 25%, 30% ভোটারকে এই ইস্যুগুলো আসবে। সুতরাং এই ইস্যুগুলোও যাতে না আসে, সুতরাং আওয়ামী লীগকে ছাড় দিতেই হবে ক্ষমতাসীন সরকারের, যদি সরকারে খুব সুন্দরভাবে সার্ভাইভ করতে হয়। এনসিপিকে ব্যালেন্স করতে হবে, আওয়ামী লীগকে ব্যালেন্স করতে হবে। এটা আভ্যন্তরীণ, এক্সটার্নালটা আমার দরকার নাই, আভ্যন্তরীণ এই জটিলতা। সুতরাং আমার কাছে মনে হয় সরকারকে খুব শান্ত মস্তিষ্কে ধীরে সুস্থে সবার সাথে ব্যালেন্স করে পা বাড়াইতে হবে সামনের দিকে। জি, আমরা রাজ্জাকের বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে সরকারকে আসলে ব্যালেন্স করে চলতে হবে সামনের দিকে। আমি এই প্রসঙ্গে একটি আবার উল্লেখ করতে চাই, রাজনীতি বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ যে বক্তব্য তিনি দিয়েছেন এই গণমাধ্যমটিতে, আমি সেটি, দেশে আওয়ামী লীগের একটি সমর্থক গোষ্ঠী রয়েছে, ভোটে অংশ নিতে দল থেকে আহ্বান থাকলেও অনেকেই ভোট দিয়েছেন, বিভিন্ন জায়গায় প্রার্থীদের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ভোট দিয়েছেন। যাদের ভোট দিয়েছেন তাদের পক্ষ থেকে কিছুটা সহানুভূতি প্রত্যাশা করাটা অস্বাভাবিক নয়। এটা তো আমি বললাম আগে যে সমঝোতার কথা তিনি বলছেন যে প্রার্থীদের সঙ্গে তাদের বিএনপি এবং জামাতের প্রার্থীরা বিভিন্নভাবে এই আওয়ামী ভোটারদেরকে অ্যালুর করার চেষ্টা করেছে, যার ফলে সব কিন্তু একদিকে ভোট দেয় নাই। আওয়ামী লীগেররা সব বিএনপিকেও দেয় নাই, সব জামাতকেও দেয় নাই। কিন্তু জামাত যেহেতু তাদের হাতে বেস্টের টিকিট আছে, যেমন এখন রাজ্জাকি ভাই যে করলো, এই মেট্রিকুলার ডিজাইনে যদি সরকার ব্যালেন্স করে চলে, তাতে যদি আওয়ামী লীগ মাঠে নামে, তাহলে তো বিএনপি যদি জামাত থাকে তাহলে তো ভরসা আমাদের হয়, অন্তত জান্নাতের টিকিটটা তো এনশোর থাকে। জামাত যদি বিলীন হয়ে যায়, আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগকে ডিল করতে পারে প্রপারলি, আওয়ামী লীগ জামাতকে ডিল করতে পারে আওয়ামী লীগ যদি মাঠে চলে আসে তাহলে তো জামাত দুর্বল হয়ে যাবে, আবার জামাত বিএনপির লুঙ্গির তলে যাবে, যা স্বাধীনতা বিরোধী শক্তি হয়ে যাবে। তো তখন যাইতে পারে, তো জামাত তো একা চলতে পারবে না, তাহলে তো আমার তো ক্ষতিগ্রস্ত হয়ে গেল, আমি তো জান্নাতের টিকিট থেকে বঞ্চিত হব। জামাত রাজনীতিতে থাকলে আমি আল্লাহ, খোদা, বেস্টের টিকিট সবকিছু আমি পাইতে পারি, পাওয়ার সম্ভাবনা থাকে। এটা কি সম্ভব আজিজ ভাই? সেটা তো সম্ভব না, বলছে তো বরাবর, আমি এটা বলছি তো, বেস্ট দোজক বেস্ট বানাইছে আল্লাহ, বেস্ট দোজক মেনটেন করে আল্লাহ, বিচার করবে আল্লাহ, বেস্ট দোজক নির্ধারণ করবে আল্লাহ। জামাতের কথা টিকিট, সে জান্নাতের টিকিট দেয় কেন? এইসব উগ্রতার কারণে কিন্তু ফাইনালি জামাত বেড়ে গেছে। আমি দেখেন তাদের যে তাফালিং শেষে টাকা পয়সা দেওয়া, জান্নাতের টিকিট র্যাম্পেন্ট করা, সূর্য মাথার কাছে তাক দেখলে থেমে যায়, এরকম সব বক্তৃতা দেওয়াতে মানুষ ভাবছে এই জামাতকে ভোট দিয়ে যদি যায় তাহলে আবার আফগানিস্তানে যা ভ্রমণ করে আসছে 11 দলের একজন, আবার আফগানিস্তানের 2 জন এসে ভিজিট করে গেছে বাংলাদেশে, একজন অফিসিয়ালি আর একজন আনঅফিসিয়ালি ভিজিট করে গেছে। তখন কিন্তু মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, যে কারণ আফগানিস্তানের সম্প্রতি আইন হয়েছে। সামনের রাজনীতির মেরুকরণটা কিভাবে দেখছেন? রাজ্যকে একটু বিষয়টা হচ্ছে, আমি যেটা বলছিলাম যে হ্যাঁ, বিএনপি আসলে যেটা সরলভাবে চিন্তা করতেছেন, আওয়ামী লীগ যদি মাঠে আসে এত সরল রাজনীতি থাকবে না, রাজনীতি অবশ্যই কমপ্লেক্স হবে। কারণ ধরেন আওয়ামী লীগ সক্রিয় হলো, কথার কথায় তাকে অ্যালাউ করলেন, সক্রিয় হলো, এখন ধরেন অফিস কিছু খুলছে, বেলও জামিন পাইছে, হয়তো এই জামিনের যেগুলো পাইছে এগুলোর ক্ষেত্রে আমার ডিফেন্স আছে, আমি যদিও লয়ার না, কারণ মেরিট নাই, কারণ যারে ভরে তারে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জেলে ঢুকাইছে, আর কোনো হিয়ারিং নাই, কোনো বেলও নাই, কিছু নাই, পড়ে থাক। জেলখানা তো ভর্তি, জায়গা নাই। আপনি বলেন তো, মোস্তাকের সময় জেলখানা ভর্তি ছিল, আর এবারে ভর্তি। অন্তর্বর্তীকালীন সরকার কয়েকজন লুটতরাজ করছে আর মানুষ ধরে জেলখানায় ঢুকেছে। এখন তো দুদকের ভিতরে ইউনূস সহ অধিকাংশ উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ পড়ছে, এগুলো বিচার করতে হবে না? এগুলো ফৌজদারি অপরাধ, টাকা লুট করছে, টাকা পাচার করছে। এই অভিযোগের কি হবে আসলে ভবিষ্যৎ? বিচার হতে হবে। বিচার যদি না করে বিএনপি, আমরা বিরোধিতা করব, কারণ আইনের শাসন তো বলা হয়েছে, আইনের শাসন। আমার কথা হলো কোর্ট নিরপেক্ষভাবে ফাংশন করছে কিনা। ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা অনেকেই জানে না, আমি জানছি, সর্বশেষ যিনি রাষ্ট্রপতি, যিনি তার সময় টার্ম শেষ হয়, তখন 3 মাস তিনি নিরাপত্তা পান এবং দায়মুক্তি পান এবং SSF নিরাপত্তা পান। ডক্টর মোহাম্মদ ইউনূস তল দিয়ে করে ফেলাইছে, 1 বছরের জন্য তার নিরাপত্তা নিয়েছে। SSF তার বিরুদ্ধে অভিযোগ পড়ছে, বিচার করবেন না আপনি? এই যে আদেশ দিয়ে যে করলো, এটা তো
অবৈধ। প্রেসিডেন্ট অনেক আদেশ প্রেসিডেন্ট জানে না, প্রেসিডেন্ট ছাড়া আদেশ দিলেন আপনি কেমনে? আপনি তো সাংবিধানিক সরকার। 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অনুযায়ী ওত নিয়েছেন সংবিধান সম্মত রাখার জন্য। সংবিধানের বাইরে যাওয়ার আপনার এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ম্যান্ডেটই ছিল না, কোনো স্কোপই ছিল না। অথচ আদেশ ফাদেশ বহুত কিছু দিছে, রাষ্ট্রপতি জানে না। হ্যাঁ, হয়তো বলে যে এইটা গোপন কথা ফাঁস করলো কেন প্রেসিডেন্ট? আরে ভাই, আমি তো বুকিত হয়েছি, জনগণ হয়েছে। প্রেসিডেন্টের ঘরের ভিতরে গিয়ে তার পিআর সেকশন তিনজনকে উড্র করে নিয়ে গেছে। 18 বছরে একদিনের জন্যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্টের সাথে দেখা করেনি। এটা সাংবিধানিক বাধ্যবাধকতা। চুক্তি করছে, গোপন চুক্তি, সেটা ইনফর্ম করবে না প্রেসিডেন্টকে? প্রেসিডেন্টের সাথে দেখা করবে না? করে নাই তো। সুতরাং এগুলোর তো বিচার হতে হবে। এগুলোর বিচার না হলেও একই প্রশ্ন উঠবে। আপনি ধরেন বিএনপি সরকার আওয়ামী লীগের সাথে খাতির করলো, আওয়ামী লীগকে স্পেস দিলে ধরেন একটা রাজনৈতিক শক্তির ডিফেন্সিভে পড়লো, কথার কথায় আপনাকে তো একসময় ডিফেন্সিভে ফেলে দিবে। যতই বলেন না কেন, আওয়ামী লীগের যারা পালায়া গেছে এখনো সমর্থক যদি ভোট দেন, আমাদের বাংলাদেশের মাটি হচ্ছে যাকে নির্যাতন করা হয়, নির্যাতিত, সে যৌক্তিক হোক আর অযৌক্তিক হোক, তার পক্ষে সিম্পেথি তৈরি হয়। ধরেন ডক্টর প্রধান বিচারপতি খায়রুল হক, আমি তো তার যে জাজমেন্ট, ওই যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে, সে শর্ট জাজমেন্টে একটা দিছে, পূর্ণাঙ্গ জাজমেন্টের কত মাস পরে আর একটা দিছে। সে তো ক্রাইসিস তৈরি করছে, তার তো জেলখানে থাকাই উচিত, বিচার হওয়া উচিত। সে তো দেশটারে আউলায় দিছে সে। হ্যাঁ, আজিজ ভাইয়ের কাছ থেকে আমরা বেশ কিছু কথা শুনছিলাম রাষ্ট্রপতির বিষয় নিয়ে, প্রধান উপদেষ্টার বিষয় নিয়ে। আপনার বক্তব্য কি আসলে এই বিষয়ে? প্রধান উপদেষ্টার 1 বছরের নিরাপত্তা দিছে, যেটা উনি বললেন যে তলে তলে করে নিছে। এটা তো নির্বাচিত সরকার ক্ষমতায়, সরকার দিছে। সঠিক না ব্যাঠিক সে তো আর এক আলোচনা। কাজে এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, যেহেতু সরকার দিছে, গভর্নমেন্ট দিছে, এটা তো আর ইউনূস সাহেব নিজে নিতে পারে নাই। আর প্রেসিডেন্টের সাথে গভর্নমেন্ট দেয় নাই, সে নিজে করে ফেলাইছে। তা জানি না, আমি দেখলাম কোনো একটা নিউজ পান নাই, কিচ্ছু পান নাই। এটা আমি নিউজ পাইছি যে সরকার এই নিরাপত্তার বিধান করছে, এই সরকার, নির্বাচিত সরকার, ইউনূস সাহেব করেন নাই। তো যাই হোক, এটা নিয়ে আমার কাছে এটা বড় ইস্যু না। ওনাকে নিরাপত্তা দিলে, বরং নিরাপত্তা দিলে আরো সুবিধা। তাই যদি আপনি বিচার করতে চান আটকে, তো এই নিরাপত্তা বলয়ের মধ্যে সে আটক আছে। যদি এই নিরাপত্তা বলয় না থাকতো তাহলে তো মুক্ত থাকে। এখন তো নিরাপত্তা বলয়ের মধ্যে আটক আছে। কিন্তু যে অভিযোগের কথা বলা হচ্ছে, যে দুদকে যে অভিযোগগুলো আছে, সেগুলো যদি অভিযোগ ইয়ে হয়, ভেরিফাই করে পায়, অ্যাকশন নেই, এনে বাধা নাই তো কোনো, কেউ বাধা দিবে না তো। বাট আমাদের দেশে হয় কিনা সেটা অন্য কথা। একটু আগে আমি বলছি, আইনের সুশাসন রাষ্ট্রকে শক্তিশালী করে। রাষ্ট্র দুর্বল হওয়ার অন্যতম কারণ আইনের শাসন নাই। ভেরি সিম্পল। যে যত কথা বলেন, বাংলাদেশে আইনের শাসনটা আপনি কোথায় দেখছেন? আইনের শাসন আছে, XYZ 2 পক্ষ লড়াই করতেছে। আপনি একই বাংলাদেশে কারো মৃত্যুদণ্ড হয়, আরেকজনের হয় নাই, বিধায় আবার রিভিউ করে তার খালাস হয়ে যায়। সেম ফুটিংয়েই ছিল আসামি। কথার কথা বলছি, ওই নজিরটাই নাও, তাকে মৃত্যুদণ্ড দিতে পারতো। কিংবা এর খালাস যদি এখন দেয়, তাহলে পিছনে যে ইনজাস্টিস আছে সেটাও প্রমাণিত হয়। এগুলো নিয়ে বিতর্ক করে লাভ নাই। এখন আসলে রাষ্ট্রপতির সাথে দেখা করে নাই। রাষ্ট্রপতি বৈশা এতদিন কি করছেন? উনি 1.5 বছর বৈশা ছিলেন। ওনার কিন্তু সাংঘাতিক সিকিউরিটি ছিল। 1 আর্মি, 2 বিএনপি, সবচেয়ে বড় দল। রাজনৈতিক শেল্টার কিন্তু একটা মারাত্মক ব্যাপার। আজকে ইউনূস সাহেব টিকতে পারেন নাই, ফাইনালি কিন্তু রাজনৈতিক শেল্টারের অভাবে। কথার কথা বলছি, আমি বলি না উনি টিকতো 10 বছর থাকুক, নো। উনি নির্বাচন দিয়ে যাবেন, ডেন তারিখ খন উনি দিচ্ছেন। কিন্তু যদি রাজনৈতিক শক্তি তাকে টিকায় রাখতো খুব ভালোভাবে, বিএনপির মতো দল যদি তাকে সাপোর্ট করতো, তাহলে ওই 1.5 বছর সে খুব কমফোর্টেবলি অনেক বিচার আচার করতে পারতো, যেটা অনেক কিছু আমরা দেখছি করতে পারতো। 1, 2 হচ্ছে, আপনি আসেন ইউনূস সরকার আসার পর আপনি দেখছেন কি পরিমাণ দাবি দেওয়া নিয়ে আসছিল নানান জনে। এখন তো ইলেক্টেড গভর্নমেন্ট, কোনো দাবি দেওয়া নিয়ে আসতেছে? এখন তো মাত্রই তারা ক্ষমতা, ওগুলো ধার তো টাইম নেই তাদের। ইউনূস সাহেব তো মাত্র নিছিল, তারপরে রমজান চলছে, হ্যাঁ বলতে পারেন রমজান। দেখি রমজানের পরে কি আন্দোলন আসে। তাহলে দাবি দেওয়ার তো আসলে আমাদের শেষ নাই। আমি বলছি না, আপনি তার মতো লোকের কাছে এত দাবি দেওয়া, 200-250 দাবি দেওয়া নিলেন 1.5 বছরে। আমি দেখবো সামনে কতগুলো দাবি দেওয়া আসে। এখন তো একটাও আসে নাই। আর রাষ্ট্রপতির সাথে যদি দেখো, রাষ্ট্রপতি যে শেল্টারটাই ছিল, সে বলছে তার বিদেশ যেতে বাড়িতে করছে। কে বাড়িতে করছে? গেলে কি হইতো তার? কি না তো কল্পনা করে না, গেলে কি হইতো? তার শেল্টার সেনাবাহিনী, তার শেল্টার সবচেয়ে বড় রাজনৈতিক দল যে এখন ক্ষমতায়। কাজে এগুলো অবান্তর কথা। আর রিপোর্ট করে নাই প্রধান, এই যে সে তো অন্তর্বর্তীকালীন সরকার, সে কি সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী ছিল? যে সংবিধান তাকে ধাক্কায় নিয়ে দেবে রাষ্ট্রপতির কাছে? ওইটা সংবিধানে বলা আছে প্রধানমন্ত্রী কি করবেন। ইউনূস সাহেবের বেলায় বলা আছে, উনি তো অন্তর্বর্তীকালীন সরকার। আমি ডিফেন্স দিচ্ছি না, আমি আর্গুমেন্ট করতে চাই, কারণ মানুষকে আমরা ভুল বুঝাতে চাই না।
উনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার, ওনার সিদ্ধান্ত উনি চলছেন, ওনার সিদ্ধান্ত উনি ফেব্রুয়ারি 2026 নির্বাচন দিচ্ছেন, কেউ দ্বিমত করতে পারে নাই বাংলাদেশের। উনি বলছেন 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া দরকার ছিল সংবিধান, আমি একমত। পারছে কেউ নিতে? পারে তো নাই। তার মানে কি আমি যেটা বলছি এটাই সংবিধান, এবং সে চালাই গেছে। তো আপনি যেহেতু আপনি তো রাজনৈতিক শক্তি কাজ করে কিভাবে? আন্দোলন। শেখ হাসিনাকে বিরুদ্ধে আন্দোলন হয়েছে না, আইন মোতাবেকই ছিল। তার বিরুদ্ধে আন্দোলন ঠেকাইতে পারে নাই, ডেড বডির পর ডেড বডি হচ্ছে, ফাইনালি তাকে যেতে হচ্ছে। তা আপনি ইউনুস সরকার যে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন দিল, যে সংবিধানের কথা বলা ওই সংবিধান মোতাবেক না, কেন আদায় করতে পারেন নাই রাজনীতিবিদরা? কারণ কাচুমাচু খাচ্ছিলেন, একটা নির্বাচন চাই। কারণ মেজর হাফিজ সাহেব ক্লিয়ার করে দিচ্ছেন যে আমরা গণভোট মেনে নিছি, তা না হলে নির্বাচন হইতো না। তার মানে শুধু স্বপ্ন হয়েছিল নির্বাচন নেয়ার জন্য। পুরা ইউনুস সাহেব যদি তারা অবৈধ, পুরো অবৈধ বিষয়টা মেনে নিচ্ছে, আমার একটা নির্বাচন দিয়ে তুমি চলে যাও। একটা অবৈধ সরকার নির্বাচন দিয়ে গেছে, নির্বাচনটা বৈধ হয়ে গেছে, মানে তার সমস্ত কর্মকাণ্ড অবৈধ। যত লোক আটকে রাখছে অবৈধ, জেলে পুরে রাখছে অবৈধ, আওয়ামী লীগের নিষেধ করে রাখছে সব খালি নির্বাচনটুক বৈধ হয়েছে। কি হিসাবে? কোন প্রক্রিয়ায়? ইয়েস, বৈধ করতে পারেন জোরে, গায়ের জোরে করে ফেললাম, কিচ্ছু করার নেই। কারণ 2/3 আমি কিন্তু আলোচনা বারবার বলছি, আমি আলোচনা করছি, ডিবেট করতেছি। এই সংসদে তারা বসুক, যেমনি খুশি এমনি চালাক, আমার কথায় কিছু আসে যায় না, ওভাবেই চলবে। কিন্তু আমি আমার ডিবেটটা করে যাচ্ছি। রাষ্ট্রপতির সাথে সে দেখা করবে কেন? কি কারণে? সে তো ওই সংবিধান মোতাবেক না। 2, রাষ্ট্রপতি তার অতিবা দিল কেন? এত যখন উনি বলছে সংবিধানের জন্য আমি মরিয়া, আমি জীবন দিতেও প্রস্তুত, ওই ইন্টারভিউতে বলছে, কালের কন্ট্রি, আমি জীবন দিতেও প্রস্তুত ছিলাম। তো সংবিধান রক্ষা করার জন্য আপনি এত মরিয়া, তাহলে ওত দিলেন কেন? তাকে ওত দিলেন কেন? এত দিলেন ওত, ভাই মাইনে নিলাম। 3 মাস পরে নির্বাচন দেওয়ার কথা, 3 মাসের মধ্যে কোনো কিছুই জানতে চাইলেন না যে আপনি তো সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রী, সরকার, আপনি নির্বাচনটা দিচ্ছেন না কেন? একটা বিবৃতিও তো দেন নাই। আপনার শেল্টার তো ছিল, একদিকে আর্মি আর একদিকে সবচেয়ে বড় ক্ষমতাসীন দল, আপনি নিজে বলছেন, আপনি এই বিবৃতিটা দেন নাই কেন? সুতরাং আপনার সাথে সে সাক্ষাৎ করবে কেন? 3 নম্বর যদি আপনি আসেন যে আপনি সংবিধান রাখার জন্য একেবারে মরিয়া, জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আপনার ওখানে আপনার সম্ভবত 11ই জুন 2024, অর্থাৎ 10 তারিখ, 11 তারিখের পত্রিকা আসে, 10 তারিখে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি সরানো হয়েছে। সংবিধানের 4-এর ক মোতাবেক ছবি থাকাটা ম্যান্ডেটরি ছিল। হ্যাঁ, আপনি কোথায় জীবন দিচ্ছেন? আপনি তো সংবিধান ভায়োলেট করতেছেন বঙ্গভবনে বৈশে বৈশে, বঙ্গবন্ধুর ছবি আপনি ঝুলান নাই, আপনি নিজেই তো সংবিধান ভায়োলেট করতেছেন। সুতরাং সংবিধান ভায়োলেশনের জন্য তো আপনার বিরুদ্ধে অ্যাকশন হইতে পারে। আপনি যে সংবিধানের কথা বলতেছেন বারে বারে, সবাই খালি সংবিধানের দোহাই দেন, কেউ সংবিধানের মধ্যে নাই। সংবিধানের মধ্যে থাকলে, আমি আবারও বলছি, 2026 নির্বাচন, এই যে সংবিধানের কথা বলে সেখানে নাই। সুতরাং ইউনূস সাহেব তার সাথে দেখা করবে কেন? আর ওনার বিদেশ যাওয়া বন্ধ করছে কে? আপনি এখন স্টেটমেন্ট বানাইলে তো হবেন না। উনি যদি এইটা ভাইবে যদি যাই থাকেন যে আমি বঙ্গবন্ধু একবার বের হয়ে গেলে আর বসতে না পারি, সেটাও তো হইতে পারে। সুতরাং আপনি এগুলা বলে তো লাভ নাই। জি, আপনার কাছে আবারও আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই। আজিজ ভাই, সংবিধান নিয়ে কথা হচ্ছে, রাষ্ট্রপতির বিষয় নিয়ে কথা হচ্ছে। আজকে আমরা একটি দেখেছি যে জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে ভাষণ দেয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। তারেক রহমান বরাবরে? জি, তারেক রহমানের কাছে কেন চিঠি দিবে? যাতে রাষ্ট্রপতি ভাষণ দিতে না সে পারেন, তো কোর্টে যাবে, রাষ্ট্রপতি কি করবে সেটি আপনি প্রধানমন্ত্রী কি করবে? তার এই চিঠি দেওয়ার বিষয়টি এটা সে ভাইরাল হওয়ার জন্য এটা করছে, তাতে আপনারা নিউজ করেন। এটা করছে তো কি ব্যারিস্টার সারোয়ার কবির, তাই না? সে তো ভাইরাল হওয়ার জন্য করছে এটা, নিশ্চয়। সারোয়ার কবির না, কে করছে? অন্য কেউ করছে। হ্যাঁ, তাই শাহরিয়ার কবির, শাহরিয়ার কবির। হ্যাঁ, সে ভাইরাল হওয়ার জন্য, সে নিউজ হওয়ার জন্য করছে। তাহলে সে কোর্টে যায়, বলতো আইন মতো করতো। আমি যেটা বলছি যে সেটা হলো যে সংবিধানে যখন আর্মিরা ডাকে আর রাজনৈতিক দলের নেতারা যায়, যখন বঙ্গভবনে যায়, তখনও কিন্তু জাতীয় সরকার গঠনের আলোচনা কিন্তু হয়েছিল। তখন কিন্তু ফখরুল ইসলাম আলমগীর বলছিল 3 মাস পরে তো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন হবে, তখনই হবে, এটা জাতীয় সরকার দিয়ে কি হবে। কিন্তু আলোচনায় আছে পুরাটা যে জাতীয় সরকার প্রস্তাব আসছিল, বিএনপি রাজি হয় নাই। আসলে তা না, ব্যাপারটা এইরকম। অর্থাৎ সংবিধানে আছে যে 3 মাস পরে নির্বাচন কমিশন যদি কোনো দুর্বিপাকে পড়ে তাহলে আর 3 মাস। তো এটা সরকার প্রধান ইউনূস 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে ওত নিচে সংবিধান, তার বিচার হবে।
সে সংবিধান ভায়োলেট করলো কেন? আর যদি রাষ্ট্রপতি ভবনে, এটা আমার জানা নাই, এটা আমি জানি উপদেষ্টা রেজওয়ানা গেছিল বিদেশে, যা বঙ্গবন্ধুর ছবি দেখছে, ওরা তো সংবিধানে আছে, তার ছবি টানতে হয়, সাথে সাথে টেলিফোন করে সারা বিশ্বের থেকে ছবি নামাই দিছে, বিচার হবে তার। আর যদি শাহাবুদ্দিন নামায় থাকে তারও বিচার হবে, কারণ এটা সংবিধান ভায়োলেশন। আর সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে অবশ্যই যে গোপন চুক্তি ফুক্তি যা কিছু করছে এটা সাংবিধানিক ব্যবস্থা, যেহেতু সংবিধান হিসেবে সংবিধান অনুযায়ী ওত নিয়েছে, রাষ্ট্রপতির কাছে অবশ্যই যতক্ষণ রাষ্ট্রপতি আছে ততক্ষণ তার কাছে রিপোর্ট করা উচিত ছিল, সে করে নাই, সে সংবিধান ভায়োলেট করছে, তার বিচার হবে, এর বিচার হবে, এ সরকার করতে হবে তাকে। হ্যাঁ, এখন ধরেন রাষ্ট্রপতি এখনো আছে, আপনি রাষ্ট্রপতি যে এই যে প্রধান মন্ত্রীকে আপনার দিল, চিঠি দিল, হ্যাঁ, এটা তো প্রধানমন্ত্রীকে কোর্ট থেকে স্টে নিক। প্রধানমন্ত্রী কেন করবে? প্রধানমন্ত্রী তো বলছে যে তারা, বিএনপি বরাবরই বলছে যে তারা সাংবিধানিক কোনো শূন্যতার পক্ষে নয়, যার ফলে বিএনপি, আপনার যখন আন্দোলন হয় বিএনপি বলছে সমর্থন আছে। তিন বাহিনীর চিফ তো ওই ফাঁকে ক্ষমতা লয়ে লইতে পারতো, লয় নাই তো, তারাও একটা সাংবিধানিক সরকার থাকুক এটা চাইছে, এই জন্যই এইটুকু জোড়াতালি হয়েছে। কিন্তু ইউনূস খেলে গেছে, ডক্টর ইউনূস খেলে গেছে। এখন তো তার বিরুদ্ধে দুদিকে একটা সরকার প্রধান, দুদিকে একাধিক মামলা হয় কি করে? তো এই জন্য আমি বলছি এইরকম অনেক উপদেষ্টা হয়েছে, এবং সবচাইতে বেশি অভিযোগ পড়েছে ছাত্র উপদেষ্টা ছিল সজীব ভুইয়ার বিরুদ্ধে, সবচেয়ে বেশি অভিযোগ পড়েছে। তো এগুলোর তো বিচার হতে হবে। তো আইনের শাসন এখন যদি এটা স্কেপ করে দেন, আওয়ামী লীগকে ছেড়ে দেন, সবকিছুই যদি খেয়াল খুশির মতো সমঝোতা করেন রাজ্জাকি ভাইয়ের মতো, তাহলে তো পলিটিক্সে আপনাদেরও বিদায় নিতে হবে। এটা তো রাজ্জাকি ভাইয়ের মতো, আমি না, রাজ্জাকি ভাইয়ের মতো না, ওই হাসিনার মতো। আপনি বলেন যে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে যেভাবে বিদায় দেওয়া হলো, ওখানে বলা হলো, ওখানে জামাত থেকে বলা হয়েছে যে এটা সরকারি মব। আরে আপনি বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের খবর অনেকেই জানে না। বাংলাদেশ ব্যাংকে আওয়ামী লীগ, বিএনপি, জামাতের সংগঠন আছে, এছাড়াও এর বাইরে অসংখ্য সংগঠন, এবং সবাই যৌথভাবে আন্দোলন করছিল। আন্দোলনের এক পর্যায়ে বাংলাদেশ গভর্নরের রিজিগনেশন পর্যন্ত চাইছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটা তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার। এখন সময় যতই হোক, আপনি হুট করে গভর্নমেন্টকে আরেকটা বাদ দিয়ে আর একটা গভর্নর ব্যবসায়ীকে ঢুকাই দিলেন কেন? আপনি বাংলাদেশ গভর্নরকে যদি আপনি সরকারে আছেন, তাকে নাও রাখতে পারেন, তাকে বলতেন যে আমাদের নিজস্ব পলিসি আছে, অর্থনৈতিক পলিসি আছে, আমরা গভর্নর বদলাতে চাই, আপনি একটু যদি দয়া করে, বুঝে গেল, সে রিজাইন করে চলে যেত। তাকে তো এইভাবে বিদায় করা উচিত হয় না। সবাই এগুলো তো সরকারকে হিসাব করতে হবে, তাই না? তারপরে ধরেন 21 পদক দেওয়া, একজনের সব কিছু ট্রেনিং ফ্রেনিং সব হয়ে গেল, পরে দিলেন না, সে একজন মাইনরিটি, কেন করলেন? একটা গণতান্ত্রিক সরকার কার পরামর্শ নিয়ে কাজ করে? এগুলো ছোট ছোট ভুলগুলো তো একসময় বড় কাল হয়ে যেতে পারে। সুতরাং এগুলো হিসাব করে সরকার, ধর 17 বছর তো লন্ডনে থেকে আছে, আমি তাকে বলি বিলেতি বাংলাদেশি, কারণ সেই কালচারে বড়। উনি ভুল করবেন কেন? উনি প্রধানমন্ত্রী, ওনার উপদেষ্টা পরিষদ থাকবে, আছে না? অনেকগুলো বানাইছে না, পাকনা রাজনীতিবিদরা বানাইছে না? এই ভুলগুলো কেন হলো? এগুলো ভুল আমি বলবো। এগুলো গণতান্ত্রিক সরকার, আমি বলবো বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান, তথ্য কমিশনের প্রধান তথ্য কর্মকর্তা, প্রধান বিচারপতি, এগুলোকে নামাই দিবেন কি ফুস করে, মব সন্ত্রাস করে বের করে দিবেন? বা ইচ্ছে করলেন ফট করে আরেকজন প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে দিবেন? এটা হয় না তো। সুতরাং আপনাকে অবশ্যই হিসাব করে কাজ করতে হবে, অবশ্যই হিসাব করে পথ চলতে হবে। বক্তব্য আমরা শুনছিলাম, আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতেছি। আসলে রাষ্ট্রপতি মানে ভাষণ না দিলে সেক্ষেত্রে আসলে ভাষণটা কে দিবে? ওই শুনেন, আমি একটা কথা বলি। আপনার নির্বাচন হয়েছে বিধানের বাইরে, যেটা আমি একটু আগে বললাম, সংবিধান পারমিট করে না। আজিজ ভাই একমত, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে নির্বাচন হয় নাই, এটা হচ্ছে বিধানের বাইরে। আমরা সবাই মেনে নিলে সেটা বিধান হয়ে যায়। তারপরে আসেন, সেই নির্বাচনে সরকারও হয়েছে, যেই নির্বাচনটা বিধানের বাইরে হয়েছে সেই নির্বাচনটা সরকার হয়েছে, সেই সরকার কিন্তু এখন বর্তমান কার্যক্রম চালাচ্ছে। কাজেই সরকার এবং বিরোধী দল মিলে যদি এখন চিন্তা করে, যেহেতু সব বিধানের বাইরে হচ্ছে, তাহলে সরকার বিরোধী দল মিলে যদি চিন্তা করে যে আমরা অধিবেশন ডাকবো, আমরা একজন স্পিকার এখনই মনোনয়ন দিয়ে দিলাম, স্পিকারই কিন্তু প্রেসিডেন্টের অনুপস্থিতিতে নাই, সেটা বলছি না, আমরা যদি তাকে এড়ায়ে যেতে চাই তাহলে আমরা স্পিকার নিয়োগ দিয়ে দিতে পারি, স্পিকারই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হইতে পারে।
এখন আপনি বলতে পারেন যে এটা একটা স্পিরিট বলতে পারেন। এই যে আপনি শাহরিয়ার কবিরের কথা বললেন, সে যে চিঠিটা লিখছে, এটা আমি ব্যক্তিগতভাবে কিছুটা সমর্থন করি। কেন? আপনার তো জুলাইটা ধারণ করতে হবে। অলরেডি সরকারও জুলাইয়ের পক্ষে আসে বলে বলতেছে, অ্যাটলিস্ট মুখে বলতেছে এই মুহূর্ত পর্যন্ত যা দেখি আমরা। যদি তাই হয় তাহলে আমরা তো কেউ আপত্তি করব না, বরং রাষ্ট্রপতিকে দিয়ে যদি আপনি অধিবেশন রাখেন তাহলে আমাদের ভিতরে একটু খারাপ লাগবে যে সে তো ওই সরকারের একটা অংশ, তার দোসর রয়ে গেছে। আর যদি এইভাবে করেন, এইভাবে কইরাও কিন্তু আপনারা যা করতে চান তা করতে পারবেন। কিন্তু প্রাথমিক একটা স্যাটিসফ্যাকশন তো দিলেন যে হ্যাঁ ঠিক আছে, যে সরকারকে তাড়াইছি তার রাষ্ট্রপতি দিয়ে আমরা অধিবেশনটা ডাকিনি। সেভাবেও যদি যান আপনি ডাকতে পারেন এবং রাষ্ট্রপতিকে আপনি এড়াইতে পারেন। নিয়মের কথা বলবেন না। নিয়ম মোতাবেক সংসদ নির্বাচন হয় নাই, সংবিধান মোতাবেক নির্বাচন হয় নাই। সংবিধান হয়েছে ইউনূস সাহেব যেভাবে বলছে, কাজে অত নিয়মের দোহাই আপনারা দিয়েন না। নিয়মের ভিতরে তো আপনার নাই, যেহেতু নিয়মের ভিতরে নাই, কাজে পুরা দেশের লোকটা মানুষকে কিছু খুশি রাখেন অন্তত, যে আপনারা স্পিকার একজন নিয়োগ দিয়ে তাকেই দায়িত্ব দেন সভাপতিত্ব করার। তুমি অধিবেশন ডাইকে মানে তুমি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দাও, অধিবেশনটা ওপেন করো, করা যায়। এখন বলবেন আইনের বাইরে করবো, আপনি টোটালটাই তো আইনের বাইরে আছেন। ওখানে আইন খোঁজেন কেন? ওখানে আইন খোঁজা মানে কি তারা আরো স্বীকৃতি দেওয়া যে উই আর উইথ ইউ, যে আপনাদের সাথে আমরা আছি? এতটা প্রয়োজন নাই ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য নেশন। আমি মনে করি দলমত নির্বিশেষে সবার স্যাটিসফ্যাকশন দরকার আছে। আপনার বিগিনিং নিয়ে কিন্তু বহু কথা হয়েছে। এই বিগিনিং এ সরকারিভাবে চাঁদাবাজি বৈধতার কথা আসছে, এই বিগিনিং এ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মবের কথা আসছে, এই বিগিনিং অনেক কিছু চলে আসছে অলরেডি। সুতরাং আপনি এগুলো দূর করতে হলে, আর যদি মনে করেন শান্তিপূর্ণভাবে সবাই মিলে আমরা থাকতে চাই, তাইলে পরে কিছু জিনিস অ্যাভয়েড করেন। কিচ্ছু আসা যায় না। এই রাষ্ট্রপতি নিজেই, এখন আপনারা জানেন যে রাষ্ট্রপতি অকেজো, প্রয়োজনও নাই এবং আলটিমেটলি তাকে রাখবেন না। সুতরাং এইটুক দিয়ে মানে মানুষের মনে বেদনা দেওয়ার কি প্রয়োজন? আমি মনে করি সব বেআইনি ভাবে হচ্ছে, কাজেই এটা করা যায়, ওনাকে বাদ দিয়ে করা যায়। জি।